চলো শুরু করছি। আজকে আমরা এডুকেশনের ঐতিহাসিক মানে শিক্ষার যে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যে পার্টটা সেই পার্টটা আজকে আমরা পড়ব। গত দুটো তিনটে ক্লাসে আমরা ইভ্যালুয়েশনের পার্টটা পড়িয়েছি এবং নোটস দিয়েছি। আজকে পড়ব আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান এডুকেশন, অর্থাৎ ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার যে ঐতিহাসিক ভিত্তি রয়েছে সেই পার্টটা আমাদের একটু জানতে হবে। একটা মডার্ন পার্ট রয়েছে আর একটা হচ্ছে ওল্ড পার্ট রয়েছে, অর্থাৎ যেটাকে বলা হয় ঐতিহাসিক ভিত্তি, যার মাধ্যমে ভারতবর্ষের শিক্ষার যে সূত্রপাত হলো, কোথা থেকে হলো, এই পার্টটা একটু জানতে হবে। তারপরে স্বাধীনতার আগে পর্যন্ত সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান এডুকেশন। অ্যান্ড তারপরে স্বাধীনতার পরবর্তীকালে বিভিন্ন ধরনের এডুকেশন কমিশন হয়, সেইগুলো পোস্ট মানে মডার্ন এডুকেশন নামে পরিচিত। ঠিক আছে, দেখো ভারতবর্ষে প্রথম শিক্ষার যে সূত্রপাত ঘটায় তারা হলেন শ্রীরামপুর ত্রয়ী। ঠিক আছে, তো শ্রীরামপুর ত্রয়ী কারা? ওই তিনজন ছিলেন আর কি, উইলিয়াম কেরি, মার্সম্যান আর ওয়ার্ড। এই তিনজনকে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী, মানে ভারতবর্ষের শিক্ষার ভিত্তিপ্রস্তর তারাই কিন্তু করেছিলেন। শ্রীরামপুর মিশন গঠন করে কত সালে? 1800 সালে। ঠিক আছে, 1800 সালে শ্রীরামপুর মিশন তৈরি করে উইলিয়াম কেরি, মার্সম্যান অ্যান্ড ওয়ার্ড কি করলেন? ভারতবর্ষের শিক্ষার প্রথম ভিত্তি প্রতিষ্ঠা করেন শ্রীরামপুর মিশনের মাধ্যমে। ঠিক আছে, এবং তারা তিনজন ছিলেন আলাদা আলাদা বিষয়ে দক্ষ ছিলেন। একজন শিক্ষক ছিলেন, একজন ধর্মপ্রচারক ছিলেন, আর একজন কি গিয়েছিলেন, আর একজন ছিলেন তোমার প্রেস মানে প্রেস, যেটাকে বলা হয় মুদ্রণ মুদ্রণ বিশেষজ্ঞ আর কি। ঠিক আছে, যেটাকে বলে প্রেস, মানে ধরো বই লেখা হলো, সেখানে প্রেসের মাধ্যমে তো ছাপানো হয়, তো সেরকম আর কি। ঠিক আছে, কেরি ছিলেন একজন প্রচারক, ধর্ম প্রচারক, মানে শিক্ষাবিদ আর কি, শিক্ষা প্রচারক। আর তোমার মার্সম্যান ছিলেন একজন হচ্ছে টিচার, একজন শিক্ষক মার্সম্যান। আর হচ্ছে ওয়ার্ড ছিলেন একজন মুদ্রণ শিল্পী। ঠিক আছে, তো 1800 সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন মার্সম্যান, ওয়ার্ড অ্যান্ড কেরি। ওকে, তিনজন মিলে কি করেন? শ্রীরামপুর মিশন গঠন করেন 1800 সালে। এদেরকে একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। ঠিক আছে, তো এই সময় থেকে তাদের মাধ্যমে আর কি বিভিন্ন বই কি হয়, প্রকাশিত হতে শুরু করলো। ঠিক আছে, প্রকাশিত হতে শুরু করলো, এবং ওই দিগদর্শন, আমরা শুনেছি বাংলা ভাষায় প্রথম পত্রিকা দিগদর্শন, সমাচার দর্পণ, এই সমস্ত পত্রিকা প্রথম ওই কাদের মাধ্যমে হয়? ওই ওই যে শ্রীরামপুর মিশনের মাধ্যমে কিন্তু এই পত্রিকাগুলো প্রথম ছাপা হয়। ঠিক আছে, অর্থাৎ ভারতবর্ষের ইতিহাসে প্রথম শিক্ষার সূত্রপাত ঘটে এদের মাধ্যমে, শ্রীরামপুর ত্রয়ীর মাধ্যমে। ঠিক আছে, এগুলো খাতায় নোট করবে, আমি বলবো সঙ্গে সঙ্গে খাতায় নোট করবে। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমরা শ্রীরামপুর ত্রয়ী সম্পর্কে আর বেশি কিছু জানতে হবে না, কারণ এটা অতটা বেশি গুরুত্বপূর্ণ না। জানতে হবে যে শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠা হয় এবং কারা কারা তৈরি করেন। ঠিক আছে, তো আমি বলে দিয়েছি যে শ্রীরামপুর মিশন 1800 সালে প্রতিষ্ঠা হয়। তৈরি করেন কে? তৈরি করেছিলেন তিনজন মিলে। ঠিক আছে, ওই উইলিয়াম কেরি, মার্সম্যান অ্যান্ড ওয়াট। ঠিক আছে, এবং এদের যে বিভিন্ন কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো আমি অত অনেক কিছু রয়েছে, অত কিছু জানতে হবে, জাস্ট যে কয়েকটা জানলে হবে। যে প্রথম ছাপাখানা, ঠিক আছে, ওই শ্রীরামপুরে তৈরি হয়, এবং যেখান থেকে বাংলা ভাষায় প্রথম পত্রিকা সমাচার দর্পণ, দিগদর্শন এবং সমাচার দর্পণ, এগুলো প্রকাশিত হতে থাকে। ঠিক আছে, এরপরে আমরা পড়ব যে ভারতবর্ষের শিক্ষার মানে অফিসিয়ালি যে ভিত্তি, সেটা আমরা পড়ব। অফিসিয়াল ভিত্তি যেটাকে বলা হয় চার্টার অ্যাক্ট, সনদ আইন বলা হয়। ঠিক আছে, চলে আসলাম শ্রীরামপুর থেকে, চলে আসলাম কোথায়? চার্টার অ্যাক্ট বা সনদ আইনের মাধ্যমে, সনদ আইনে। ঠিক আছে, এই সনদ আইনটা কি? সনদ আইন ইংলিশে বলা হয় চার্টার অ্যাক্ট, বাংলায় বলা হয় সনদ আইন। প্রথম চার্টার স্যার এগুলো কি আপার প্রাইমারিতে কাজে লাগবে? হ্যাঁ, এগুলো তো লাগবে, তো আপার প্রাইমারিতে এই পার্টগুলো তো রয়েছে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক। হ্যাঁ, আপারে এগুলো অবশ্যই লাগবে। স্যার হ্যালো। হ্যাঁ বলো। স্যার আজকের কি টপিকটা কি? একটুখানি লেট হয়ে গেল আর কি। আজকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান এডুকেশন, অর্থাৎ শিক্ষার ঐতিহাসিক ভিত্তি, এই পার্টটা আজকে পড়াচ্ছি।
তো 8:30 থেকে শুরু করেছেন তো নাকি? হ্যাঁ, একদম 8:30 ডট 8:30। আমি একটু একটু কাজে ছিলুম, আচ্ছা, ব্যস্ত ওকে ছিলুম। ওকে সেই কারণে ওকে। একটু দেরি হলো। আমি 15 না 20 তে লিংক দিয়েছি। একদম 8:30 থেকে শুরু করছি। তো আমি ১ম এ একটু হালকা করে, বেশি এগোইনি, জাস্ট একদম স্টার্টিং পয়েন্টে তোমরা এসছো। অসুবিধা হবে না। ঠিক আছে? শ্রীরামপুর মিশনটা ১ম ছিল। তারপরে এই শ্রীরামপুর মিশনের পরে আর কি কিছু লেখায়নি। শ্রীরামপুর মিশনের পরের যে পার্ট সেটা হচ্ছে সনদ আইন বা চার্টার অ্যাক্ট। ওকে? এই চার্টার অ্যাক্টটা কি? এই চার্টার অ্যাক্ট হচ্ছে ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে ১ম একটা অফিসিয়াল, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ পার্লামেন্ট ঠিক না, ব্রিটিশদের দ্বারা স্বীকৃতপ্রাপ্ত একটা আইন, সনদ আইন, যেটা এই সনদ আইনে ভারতবর্ষের শিক্ষার একটা ভিত্তিপ্রস্তর ঘটে। এখানে দুটো অ্যাক্টের উল্লেখ করা আছে, যেটা হচ্ছে 43 অ্যাক্ট এবং হচ্ছে একটা 13, অর্থাৎ 13 নম্বর আর্টিকেল, আর একটা হচ্ছে 43 নম্বর আর্টিকেল। এই আর্টিকেল দুটো খুবই গুরুত্বপূর্ণ ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে। প্রথম যে আর্টিকেল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 13 নম্বর আর্টিকেল। এই সনদ আইন, একটা জিনিস বলে দিই, এই সনদ আইন প্রথমে হয়েছিল 1793 সালে। ঠিক আছে? তো সনদ আইন প্রতি 20 বছর অন্তর হয়ে থাকে। প্রথমে হয়েছিল 1793 সালে, তারপরে হলো 1813 সালে। ঠিক আছে? 93, 13, 20 বছর। এরপরে হলো 1833 সালে, তারপরে 1800 কত, 1833-এর পর কত হবে, 1853। ঠিক আছে? তো এই হচ্ছে 4টে চার্টার অ্যাক্ট। তো এই 1813 সালের যে চার্টার অ্যাক্ট, এই 1813 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষের একটা সংস্কৃতি শিক্ষার একটা ভিত্তিপ্রস্তর হলো, যার মধ্যে 13 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? 13 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে ভারতবর্ষে খ্রিস্টান মিশনারিরা তারা ভারতবর্ষে শিক্ষা বিস্তার করতে পারবে, অর্থাৎ শিক্ষা বিস্তারে করার জন্য ভারতবর্ষে খ্রিস্টান মিশনারিরা অবাধ স্বাধীনতা পেল। দলে দলে ইংল্যান্ড থেকে, ব্রিটেন থেকে, বিভিন্ন দেশ থেকে খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষের আসার অবাধ একটা, মানে অবাধ বাণিজ্য যেটাকে বলা হয়, ঠিক সেরকম অবাধ একটা পারমিশন পেয়ে গেল। ভাই চলো তোমরা ভারতবর্ষে তোমরা শিক্ষা বিস্তার করতে পারবে, তোমরা ধর্ম প্রচার করতে পারবে, কোনো বাধা থাকবে না, এটা বলে দেওয়া হলো খ্রিস্টান মিশনারিরা। তো দলে দলে ভারতবর্ষে খ্রিস্টান মিশনারিরা আসতে শুরু করলো, এবং ভারতবর্ষে একটা মানে খ্রিস্টান মানে শিক্ষা বিস্তারের সঙ্গে সঙ্গে খ্রিস্টান ধর্মকেও ধর্মে ধর্মে প্রচার করতে লাগলো, এবং আস্তে আস্তে ভারতীয়রা খ্রিস্টান ধর্মের কনভার্ট হতে থাকলো। কার মাধ্যমে? শিক্ষা প্রথমে শুরু করলো। এবার অ্যাকচুয়ালি ওদের এখনো এখনো চলছে, বিভিন্ন জায়গায় এখনো চলছে এই মানে খ্রিস্টান মিশনারিরা বিভিন্নভাবে ভারতবর্ষের বিভিন্ন মানে মানে লোয়ার লোয়ার মানে অর্থনৈতিক দিক থেকে বা বিভিন্ন ভাবে পিছিয়ে পড়া যারা জাতি রয়েছে তাদের কনভার্ট করার চেষ্টা করছে বা কনভার্ট করছে। এগুলো প্রথমে শুরু করেন শিক্ষার মাধ্যমে। এর পরবর্তীকালে যে যে আর্টিকেল সেটা হচ্ছে 43 নম্বর আর্টিকেল। এই 43 নম্বর আর্টিকেলে কি বলা হয়? এই 43 নম্বর আর্টিকেলে বলা হয় যে ভারতবর্ষে তোমরা শাসন করছো, অর্থাৎ ভারতবর্ষে তোমরা রাজা, হুম, এবং ভারতবর্ষে যারা প্রজা রয়েছে, অর্থাৎ সাধারণ মানুষকে তোমাদের শিক্ষা দিতে হবে, তাদের শিক্ষা, তাদের সুখ, তাদের স্বাচ্ছন্দ্যের উন্নতি করতে হবে, তাদের মধ্যে জ্ঞানের আলো আনতে হবে। এটাই কিন্তু একটা রাজার কাজ, সেটা ব্রিটিশ সনদ আইনে বলে দেওয়া হলো। এবং নির্দিষ্ট করে বলে দেওয়া হলো যে এত টাকা তোমাদের খরচা করতে হবে, অর্থাৎ 1 লক্ষ টাকা তোমাদের খরচা করতে হবে ভারতবর্ষে শিক্ষা বিস্তারের জন্য প্রতি বছর। ঠিক আছে? তো এই 43 নম্বর আর্টিকেলে ভারতবর্ষের শিক্ষা বিস্তারের জন্য একটা অফিসিয়ালি স্বীকৃতি দেওয়া হয় যে ভারতবর্ষের মানুষের জ্ঞান প্রচার করতে হবে, ভারতবর্ষের মানুষের যে সংস্কৃতি রয়েছে, যে শিক্ষা রয়েছে, যে তোমার ওই কি বলবো সাহিত্য রয়েছে, সেই সাহিত্যের পুনর্জীবন ঘটাতে হবে, তাদের মধ্যে শিক্ষা বিস্তার করতে হবে। এটাই হচ্ছে ব্রিটিশদের, মানে ব্রিটিশ মানে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে করতে হবে, কারণ তোমরা সেখান থেকে তাদের সেখান থেকে টাকা নিচ্ছ, তারা ব্যবসা বাণিজ্য করছো, রাজত্ব করছো, সেখানে তাদের প্রজাদের উন্নতি সাধন করতে হবে। ঠিক আছে? এবার আসলো সমস্যা। যদিও এই চার্টার একটা খুবই ইম্পর্টেন্ট ভারতবর্ষের, মানে ভারতবর্ষের একটা এই যে 1813 সালের চার্টার একটা খুবই গুরুত্বপূর্ণ ভারতবর্ষের শিক্ষার দিক থেকে। এটা বলতে গেলে একটা নবজাগরণে তৈরি করে। কেন? কারণ এটা একটা অফিসিয়ালি স্বীকৃতি পেল
ব্রিটেন থেকে বা সনদ আইনের মাধ্যমে একটা অফিসিয়াল স্বীকৃতি পেল ভারতবর্ষের মানুষদের শিক্ষা বিস্তারের জন্য। ওকে, সে যাই হোক, সে যেভাবে হতে পারে, খ্রিস্টান ধর্মাবলী বলি মানুষেরা আমাদের করলো, কিছু কিছু খ্রিস্টান ধর্মে কনভার্ট হলো, কিন্তু শিক্ষা আনলো না। তো ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে এই চার্টার একটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই চার্টার অ্যাক্টে ভারতবর্ষের বিভিন্ন মানুষের মানে ভারতবর্ষের যে শিক্ষা বিস্তারের পূর্ণাঙ্গ যে স্বাধীনতা, সেগুলো কিন্তু এই এরা পেল না, অর্থাৎ খ্রিস্টান মিশনারি পেল না। ভারতবর্ষের শিক্ষা বিস্তারের জন্য একটা কমিটি গঠন করে দিল চার্টার অ্যাক্টের মাধ্যমে। কি কমিটি? সেই কমিটি কি করবে? এই ভারতবর্ষের শিক্ষা বিস্তারের সমস্ত দায়িত্ব গ্রহণ করবে একটা কমিটি। সেই কমিটির নাম হচ্ছে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, যদিও ওটা অনেক বছর পরে হয়। অর্থাৎ এই জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, যেটা বলা হয় জিসিপিআই, এটা পরীক্ষায় আসে, গত বছর পরীক্ষায় এসেছিল। জিসিপিআই সম্পূর্ণ নাম কি এবং জিসিপিআই কত সালে গঠিত হয়, এটা স্কুলে এসে প্রশ্ন এসেছিল। এই জিসিপিআই সম্পূর্ণ অর্থ হচ্ছে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। এই জিসিপিআই গঠিত হয় কত সালে? জিসিপিআই গঠিত হয় 1823 সালে। ওকে, এই জিসিপিআই এর কাজ কি? এই জিসিপিআই এর কাজ হচ্ছে যে শিক্ষা বিস্তার, অনুমোদন থেকে শুরু করে সমস্ত কিছুর দায়িত্ব এই জিসিপিআই এর হাতে দেয়া হয়, এবং জিসিপিআই একটা কমিটি গঠন করা, যেখানে অনেক সদস্য থাকে, তারাই কিন্তু সবকিছু পরিচালনা করে থাকে। ওকে, তাহলে এগুলো অবশ্যই লিখে নেবে। জিসিপিআই সম্পূর্ণ নাম কি? জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। কত সালে প্রতিষ্ঠা হয়? 1823 সালে। সালটাও লিখে নেবে, 31শে জুলাই। 1823 সালে 31শে জুলাই এই জিসিপিআই গঠিত হয়। ওকে, এবার আসছি একটা সমস্যা। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ভারতবর্ষের শিক্ষা বিস্তারের জন্য তো টাকা বরাদ্দ করার কথা বলে দেওয়া হয়। কাকে? মানে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা যারা শাসন করতে, তাদেরকে বলে দেওয়া হয় যে ভারতবর্ষের শিক্ষা বিস্তারের জন্য টাকা বরাদ্দ করতে হবে। কিন্তু পার্টিকুলারলি বলে দেওয়া হয়নি যে ভাই কোন খাতে ব্যয় করা হবে। প্রাচ্য শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা হবে না পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ করা হবে টাকাটা, সেটা কিন্তু বলে দেওয়া হয়নি। ওই যেমন এখন টিচারদের মার্কস দেওয়া হবে না আগে, ইন্টারভিউর আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে, এটা কিন্তু ভালোভাবে সেখানে বলে দেওয়া হয়নি। কিন্তু কমিশন বলছে যে ভাই হ্যাঁ আগে দেওয়া হবে। কিন্তু গতকাল যদিও যে অরিজিনাল নোটিফিকেশন ছিল, সেখানে বলে দেওয়া হয়েছে যে মার্কস দিতে পারো, কিন্তু আগে বা পরে এই ব্যাপারটা সেখানে উল্লেখ ছিল না। কিন্তু এখানে সমস্যা তৈরি হচ্ছে। তো ঠিক সেরকম সত্যি কি উল্লেখ ছিল না? উল্লেখ ছিল না, তো সেখানে মোটামুটি বলেছিল যে মার্কস দেওয়া হবে, কিন্তু আগে না পরে সেরকম তো উল্লেখ করা ছিল না সেখানে। খুব কনফিউশন বাড়ছে স্যার। কনফিউশন মানে আগে উল্লেখ ছিল না যে ভাই এই এনভিএস টিচাররা মার্কস পাবে, প্যারা হ্যাঁ টিচাররা হ্যাঁ মার্কস হ্যাঁ, পাবে। কেভিএস, ঠিক কে ঠিক ঠিক, কে এদেরকে হঠাৎ করে উড়িয়েছে, কে ঝুলিয়ে বসেছে। প্রাইমারি স্কুলে চাকরি করে, কে আপারে চাকরি করে, সে কেন 9-10-এ বসে সে মার্কস পাবে? সে কেন না, আপার প্রাইমারি তবু বোঝা যায় যে তারা হাই স্কুলের ভেতর ঢুকে গেছে, কিন্তু হলেও তারা, প্রাইমারি কি করে পেতে পারে? হ্যাঁ, আজকে প্রাইমারির সময় তো পাবে না বলছে, জানি না আমাকে কি একজন করতে আজকে চাচ্ছে জিজ্ঞাসা এরা। করেছে যে স্যার এরকম আমি প্রাইমারি স্কুলে এই প্যারা টিচার না কি করে, আমি কি মার্কস পেয়ে দেবো? আমি বলি না, হবে না মনে হয়, কারণ হচ্ছে প্রাইমারি না স্কুলে না, প্রাইমারি হবে না, ওটা সেকেন্ডারি স্কুল হতে হবে শুনেছি যেটা। কিন্তু কেভিএস টেভিএস কে আবার ডেকে আনছে কেন? আবার বলছে ওরা ভালো, কি যে চলছে! হ্যাঁ ব্রিটিশের থেকেও এরা খারাপ, ব্রিটিশদের থেকেও এরা খারাপ। অনেক উন্নতি, তাদের একটা পলিসি ছিল, তাদের একটা নীতি ছিল হ্যাঁ, যে তাদের একটা পলিসি ছিল, হ্যাঁ হ্যাঁ, তারা এরা চোর ছ্যাঁচড় ছিল না। না না এরকম ছ্যাঁচর চিটিংবাজ এরকম ছিল না আগে। ওইখানে ব্রিটিশরা বলে দিয়েছিল না, ভারতবাসীরা সত্যি, ভারতবাসীদের বিশ্বাস নেই। এরা হচ্ছে কি, এরা হচ্ছে মানে ওইখানে ওরা মানে সমস্ত ব্রিটিশরা, বিশেষ করে লর্ড কার্জন বলেছিল এরা দুর্নীতিবাজ, দুর্নীতিবাজ। হ্যাঁ, সেখানে এদের এড়িয়ে চলতো, ঠিকই বলেছিল। একদম ঠিক সে চিনেছিল বলেই এত বছর শাসন করতে পেরেছে। হ্যাঁ, সেইখানে ও তো সবকিছু এদের দায়িত্ব দিত না। ব্রিটিশরা যে করে গেছে, মাঝে মাঝে এক একটা কলেজে সিট পড়ে ভাই পরীক্ষা, তুমি বলো, হ্যাঁ, মানে সেই কলেজগুলো দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, যে তখনকার দিনে কলেজ
এখনো তার মানে চুন খসছে না। তখনকার দিনে সেই বেঞ্চ এখনো পর্যন্ত টিকে আছে। ঠিক আছে? এই যে পরীক্ষা পড়েছিল না, খাঁটি যেটুকু দিয়ে গেছে খাঁটি দিয়ে গেছে। একদম এই মৌলানা আবুল কালাম আজাদের সিট পড়েছিল, বুঝলে, মিসলিনিয়াসে। ওরে ভাই, কি মানে ব্রিটিশ আমলে তৈরি, কি মানে সে কলেজটা তুমি দেখলে পাগল হয়ে যাবে। মানে ব্রিটিশ আমলে তো ব্রিটিশ আমল, সে কি বড় বড় বিল্ডিং, মানে সে কি বলবো, সেই থাম্বা করেছে না আমাদের এখানে দুতলা, স্যার ওটা আমাদের এখানেও আছে, হ্যামিল্টন স্কুল আছে, ও ওরকম একদম দারুণ আছে এখনো, আর যে বেঞ্চটা পুরোনো বসেছে না, আমলের কিন্তু দারুণ আছে। হ্যাঁ, আর ওই যে বেঞ্চ চেয়ার টেবিল না, সেটাও সেই ব্রিটিশ আমলে, মানে কি কাঠ দিয়ে তৈরি তা কি জানি, একদম মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এর বয়স মিনিমাম 200 বছর হবে ওই কাঠটা। মানে যে প্রত্যেকটা চেয়ার বেঞ্চ একদম, না, তারা যেটা করে গেছে না, একদম অরিজিনাল। হ্যাঁ, এখানে কোনো হাত নেই মানে। আর আমাদের এখানে এখন একবার 1 বছর পরে চুন খসে যাচ্ছে, হ্যাঁ, দেয়াল পড়ে যাচ্ছে, এইসব চলছে। হুম। তো যাই হোক, স্যার একটা কি বলেন যে 1813-তে 24শে জুলাই নাকি একটা কি প্রতিষ্ঠা, হ্যাঁ, 1823 সালে 31শে জুলাই, 1823 সালে 31শে জুলাই জিসিপিআই গঠিত হয়, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, জিসিপিআই গঠিত হয় 1823 সালে 31শে জুলাই। 31শে জুলাই। হুম। এই জিসিপিআই এর উদ্দেশ্য হচ্ছে, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে না, এই জিসিপিআই এর উদ্দেশ্য হচ্ছে ভারতীয়দের জন্য উন্নত মানের শিক্ষা প্রবর্তন করা। মানে কি, মানে কোয়ালিটি এডুকেশন যেটাকে বলা হয়, এই গুড কোয়ালিটি এডুকেশন প্রবর্তন করা হচ্ছে জিসিপিআই এর প্রধান উদ্দেশ্য। এবং ভারতীয়দের যে নৈতিকতা, অর্থাৎ নৈতিক যে চরিত্র, সেইটাকেও আবার উন্নতি সাধন করা, এটাও কিন্তু এই জিসিপিআই এর উদ্দেশ্য ছিল। স্যার সমস্যাটা বলছিলেন। কোনো সমস্যা বলিনি, আচ্ছা সমস্যাটা, হ্যাঁ, সমস্যা বলতে কি, অ্যাকচুয়ালি ওই বললাম যে এই যে চার্টার অ্যাক্টে বলে দেওয়া হয় যে ভারতবর্ষের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা হবে, কিন্তু বলে দেওয়া হয়নি পার্টিকুলারলি কোন খাতে ব্যয় করা হবে। ফলে যারা ইংরাজি শিক্ষার মানে পরিপন্থী ছিলেন আর কি, দু ধরনের, একটা পাশ্চাত্য শিক্ষা আর একটা প্রাচ্য শিক্ষা, প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে একটা দ্বন্দ্ব বেড়ে যায়। প্রাচ্য কি আর পাশ্চাত্য কি, বিষয়টা প্রথমে বলি। প্রাচ্য মিন্স হচ্ছে আমাদের ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয় যে সংস্কৃতি মানে ভারতীয় সংস্কৃতি মিন্স কি, ভারতীয় ভারতীয় যে প্রাচীন যে ঐতিহ্য, মানে সংস্কৃত, আরবি, এই যে তখনকার দিনে যে ভারতীয়, এটা হচ্ছে ভারতীয় সংস্কৃতি। আর পাশ্চাত্য সংস্কৃতি মিন্স কি, পাশ্চাত্য সংস্কৃতি মিন্স হচ্ছে ইংরাজি শিক্ষায় শিক্ষিত যে মিল্টন, শেক্সপিয়ার, হ্যাঁ, এদের যে সাহিত্য, এটা হচ্ছে কি পাশ্চাত্য সংস্কৃতি। অর্থাৎ পাশ্চাত্য মিন্স হচ্ছে কি ইউরোপীয় সংস্কৃতি, এন্ড প্রাচ্য মিন্স হচ্ছে আমাদের ইন্ডিয়ান সংস্কৃতি। এবার হচ্ছে এই দুটো বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় যে ভারতবর্ষে শিক্ষা প্রবর্তন করা হবে, তো কোন খাতে বরাদ্দ করা হবে, ভারতীয় পাশ্চাত্য শিক্ষা, প্রাচ্য শিক্ষার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে, নাকি পাশ্চাত্য শিক্ষা দেওয়া হবে, এই নিয়ে সমস্যা তৈরি হয়। একদল বলে না, এটা করা যাবে না, আর দল বলছে না, এটাও করা যাবে না। কারণ আমরা টাকা খরচা করছি, ব্রিটিশরা বলছে যে আমরা টাকা খরচা করছি, আমাদের ইংরেজি শিক্ষা দেব, আমাদের ইংরেজি ভাষা তোমাদের শেখাবো, যাতে তোমরা আমাদের এখানে কাজ করতে পারো, আমাদের সুবিধা হবে। এবার প্রাচ্য যারা রয়েছে তারা বলছে ভাই না, এটা আমাদের, আমাদের ভারতের, আমরা ভারতবাসী, আমাদের যে সংস্কৃতি, আমাদের এই ভাষায় শিক্ষা দিতে হবে। হ্যাঁ, আমাদের সংস্কৃতি ভাষায় শিক্ষা দিতে হবে, আমাদের আরবি ভাষায় শিক্ষা দিতে হবে, আমাদের সরি, তখন রবীন্দ্রনাথ তো, তখন তো রবীন্দ্রনাথের ইয়ে হয়নি, 1823 তো, না 1823 হয়নি সেই সময়। তো সেই সময় বেদ, ঠিক আছে, উপনিষদ, এইগুলো হচ্ছে তখন শিক্ষার মাধ্যম, এইগুলো শিক্ষা দিতে হবে। এই নিয়ে প্রায় 20 বছর চলে গেল, এই দ্বন্দ্ব মিটল না। তারপরে লর্ড উইলিয়াম বেন্টিং এলো, এবং সেই সময় 1828 সালে লর্ড উইলিয়াম বেন্টিং এলো, এবং লর্ড উইলিয়াম বেন্টিং ভারতবর্ষের শিক্ষা বিস্তারের জন্য একটা মানে কঠোরভাবে একটা সিদ্ধান্ত নিল, যে ইমিডিয়েটলি এই প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা অবসান ঘটাতে হবে, এবং ঘটিয়ে ভারতবর্ষের শিক্ষা বিস্তারের জন্য একটা চূড়ান্ত ফাইনাল একটা রায় দিতে হবে। এই করতে 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 20 বছর কেটে গেল, এসে গেল 1833 সাল।
চলে এলো 1833 সাল। এই 1833 সালে যখন আসলো তখন মানে 3 নম্বর চার্টার অ্যাক্ট চলে এলো। 3 নম্বর চার্টার অ্যাক্ট অর্থাৎ চার্টার অ্যাক্ট 1833। এবং সেই সময়ে সিংহাসনে ছিলেন অর্থাৎ ভারতের গভর্নর জেনারেল, ভারতের মানে ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, লর্ড উইলিয়াম বেন্টিং সেই সময় ছিল এবং তিনি বলছেন যে এইসব সমস্যার সমাধান করে দ্রুত এই সমস্যা সমাধান করার জন্য তিনি তার সচিব ছিলেন লর্ড মেকলে। লর্ড মেকলেকে দায়িত্ব দেন যে ভাই তুই দ্রুত এই সমস্যাটা সমাধান করো। লর্ড মেকলেকে এই সমস্যা অর্থাৎ ভারতবর্ষের শিক্ষার জন্য একটা দায়িত্ব দেওয়া হয় যেটাকে বলা হয় মেকলে মিনিটস। লর্ড মেকলে সমস্ত কিছু পুনর্বিবেচনা করে অর্থাৎ ভারতবর্ষে প্রাচ্য দেওয়া হবে না পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে, সমস্ত কিছু বিবেচনা করে 2-1 মাসের মধ্যে তিনি একটা রিপোর্ট ফেলে দিল লর্ড উইলিয়াম বেন্টিং এর হাতে যে ভাই ভারতবর্ষে শিক্ষা দেওয়া হবে ইংরেজি শিক্ষার মাধ্যমে, পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে, এখানে কোনো প্রাচ্য শিক্ষা চলবে না। এবং তিনি এটাও স্পষ্ট করে বলে দেয় যে আমরা পাশ্চাত্য শিক্ষা দিচ্ছি এই কারণে আমাদের ভারতবর্ষে শাসন করার জন্য এডুকেটেড, ইংরাজি শিক্ষায় শিক্ষিত এবং মানে ভারতীয় রক্ত রয়েছে, কিন্তু এমন একটা জাতি তৈরি করব যে জাতি রক্তে ভারতীয় হবে কিন্তু সংস্কৃতিতে, ভাষাতে একজন ইংল্যান্ড হবে অর্থাৎ একজন ইউরোপীয় হবে, তেমনই শিক্ষা দেওয়া হবে ভারতবর্ষে। এবং সেই শিক্ষা সকলের জন্য না, সেই শিক্ষা হবে ভারতবর্ষের একজন একবার ওপর অর্থাৎ আপার কাস্টে যারা রয়েছে সেই আপার কাস্টে যারা উচ্চ শিক্ষিত মানে উচ্চ সম্প্রদায়ের মানুষ তাদেরকে শিক্ষা দেওয়া হবে এবং তাদের মাধ্যমে আস্তে আস্তে চুঁয়ে 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 নিচু তলার মানুষদের মধ্যে শিক্ষা চলে যাবে। এবং এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটিকে বলা ইনফিল্ট্রেশন থিওরি অর্থাৎ চুঁয়ে পড়ার নীতি। এই চুঁয়ে পড়ার নীতি কনসেপ্টটা দিয়েছিলেন কে? লর্ড মেকলে। এবং এই থিওরিটা অর্থাৎ এই যে প্রস্তাবনা তিনি লর্ড উইলিয়াম বেন্টিং এর হাতে তুলে দেন, যে বলল যে ভাই ভারতবর্ষের শিক্ষা হবে দুই ভাবে, একটা মাধ্যমে, একটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে, পাশ্চাত্য দর্শন, পাশ্চাত্য সংস্কৃতি এইগুলো শেখানো হবে এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হবে ইংলিশ, যেটা এই লর্ড মেকলে মেকলের যে কনসেপ্ট এখন ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে, সব ইংলিশ মিডিয়াম চলছে। এটাই হচ্ছে তখন বহু বছর আগে অর্থাৎ 300 বছর আগে লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় লর্ড উইলিয়াম বেন্টিংও ভেবেছিল এবং লর্ড মেকলেও ভেবেছিল। মিউট করে দাও নুরুল ইসলাম। বোঝা একটা কথা যে চুইয়ে পড়া নীতি আর মেকলেমিট দুটো কি ইয়ে মেকলের? মেকলে মিনিটস ওটা মেকলে মিনিটস হচ্ছে এটাকেই বলা হয় দুটো জিনিস। মেকলে মিনিটস মেকলে যে প্রস্তাবটা দেয় ওটাকে বলা হয় মেকলে মিনিটস। ওকে, আর এই মেকলে মিনিটস এর মধ্যে একটা থিওরি হচ্ছে ইনফিল্ট্রেশন থিওরি বা চুঁয়ে পড়ার নীতি। বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ, এই চুঁয়ে পড়া নীতি বা ইনফিল্ট্রেশন থিওরি বা ডাউন ফিল্ট্রেশন থিওরি যাই বলো না কেন, তিনি বলছেন যে ভারতবর্ষের আপার কাস্টের অর্থাৎ উঁচু তলার মানুষদের শিক্ষা দেওয়া হবে, সেই শিক্ষা আস্তে আস্তে ওপর থেকে নিচে দিকে চলে আসবে, অর্থাৎ উপর থেকে আস্তে আস্তে উপরের মানুষ শিক্ষিত হলে সে আরো 10 জন বা 100 জনকে শিক্ষিত করবে, তারা আবার আরো 100 200 জন বা 500 জনকে শিক্ষিত করবে, আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে শিক্ষা বিস্তার হবে। এটাই তিনি এই চুঁয়ে পড়া নীতিতে তিনি বলেন। তাহলে মিটে গেল প্রাচ্য পাশ্চাত্যের সমস্যা, মিটে গেল। কে করলেন? লর্ড, যদি বলা হয় কার সময় হয় তখন হবে লর্ড উইলিয়াম বেন্টিং, এবং যদি বলা হয় কে করেন তখন মেকলে। ঠিক আছে, পুরো বিষয়টা বোঝা গেল, প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব এবং কিভাবে জিসিপিআই গঠিত হবে, মেকলে মিনিটস ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আস্তে আস্তে আশা করি বোঝা গেল। এরপরে আমাদের ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে আরো একটা এর পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে অ্যাডামসের রিপোর্ট। অ্যাডামসের রিপোর্ট মানে হচ্ছে এই 3টে অ্যাডামসের রিপোর্ট হয়, এই অ্যাডামসের 3টে রিপোর্ট হয় এবং 3টে রিপোর্ট হচ্ছে মেনলি ভারতবর্ষের মানে বাংলার শিক্ষা অর্থাৎ বাংলাদেশের শিক্ষার ওপর একটা রিপোর্ট বা গবেষণা, এটা হচ্ছে অ্যাডামসের রিপোর্ট। ঠিক আছে, অ্যাডামস মানে কি? উইলিয়াম অ্যাডামস বলে একজন
ব্রিটেনের মানুষ ছিলেন, যে কিনা ওই 1835 থেকে 1838 সাল পর্যন্ত এই 3 বছরে বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশ মিনস আমাদের এই বাংলাদেশ না, বাংলা মিনস হচ্ছে তখন, বাংলা বলতে এই পশ্চিমবঙ্গ, বাংলা, উড়িষ্যা, বিহার, ঠিক আছে, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, সমস্ত, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ সমস্ত মিলিয়ে হচ্ছে বাংলা। এই বাংলাতে ভারতবর্ষের শিক্ষা বিস্তার বা ব্যবস্থা কেমন রয়েছে সেই সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য এই একটা রিপোর্ট বা সুপারিশ, সেটা হচ্ছে কি অ্যাডামস রিপোর্ট। ওকে, এই অ্যাডামসের 3টে রিপোর্ট হয়, সেই জাস্ট এখান থেকে করে নিতে হবে যে 3টে রিপোর্ট কখন কখন হয়, বিস্তারিত কিছু অত জানার দরকার নেই, কারণ অতটা গুরুত্বপূর্ণ নয়, জাস্ট 3টে রিপোর্ট কত সালে হয় এটা করলেই হবে। স্যার, হ্যাঁ, স্যার একটা আমার কোশ্চেন ছিল, বলছি যখন এইটা হয় তখন তো অলরেডি উনি গভর্নমেন্ট অফ বেঙ্গল থেকে মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেছেন, হ্যাঁ, তাহলে শুধু বেঙ্গলের জন্য এটা হচ্ছে কেন, না, ইন্ডিয়ার জন্য পুরো হচ্ছে না কেন? হ্যাঁ, ইন্ডিয়া অ্যাকচুয়ালি অ্যাডামস সেই সময় যদিও ইন্ডিয়ার নাম ছিল, কিন্তু প্রকৃতপক্ষে শাসন হতো বা তারা রাজধানী তো এতে ছিল না, বেঙ্গলে ছিল, সেইখানে বেঙ্গলের উপর বেশি জোর দেয়। এখন আমাদের কি, এখন ভারতবর্ষের রাজধানী দিল্লি, তো দিল্লি যেহেতু রাজধানী, সেইখানে আমাদের বাংলার দিকে কিসের এখন নজর দেয়, নজর দেয় পশ্চিম সেই ভারতে, জন্য হিন্দি ভাষীদের গুরুত্ব বেশি। হিন্দি ভাষী তো উত্তরপ্রদেশ, হ্যাঁ, রাজস্থান, তারপরে বিহার, মধ্যপ্রদেশ আর উত্তর রাজস্থান, এই রাজস্থান না, বলো না, মহারাষ্ট্র, গুজরাট, গুজরাট, মহারাষ্ট্র। মহারাষ্ট্র, হ্যাঁ, এইগুলো বেশি গুরুত্ব পায়। যত দেখো, যত ইন্ডাস্ট্রি, যত মাল্টিপারপাস হাব রয়েছে, মানে যেগুলো বিদেশি যে লগ্নি, সমস্ত কিছু সবই তো ওই দিকে হচ্ছে। টাটা থেকে শুরু করে বড় বড় যে আহ, এই যে ওটার জন্য শুধু এর দায়ী নয়, মানে আপনার কি বলে এটাকে, ক্যাপিটাল দায়ী নয়, ক্যাপিটাল যেখানে আছে সেটার জন্য হচ্ছে তা না, তার জন্য স্টেট সরকারকে উদ্যোগ নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওই রিজিওনাল পলিটিক্স হচ্ছে, রিজিওনাল একদম, পলিটিক্সের জন্য হ্যাঁ। এইটা পিছিয়ে যাচ্ছে না, ওগুলো বিজেপি সরকার দিচ্ছে, আমি নেবো না। হ্যাঁ, ওরা দিচ্ছে, আমরা নেবো কেন? আমরা নিজস্ব স্বনির্ভর, আমরা চপ তৈরি করতে পারি, আমরা বিড়ি বানতে পারি, কেন আমরা ওইসব করব? টাটা কোম্পানি কেন আনবো? হ্যাঁ, বা হচ্ছে ওইসব আম্বানি ফাম্বানি, এই আম্বানি না, ন্যানো কোম্পানি কেন আমরা করব? আমাদের তো নিজস্ব শিল্প আছে, কেন কেন আমরা ওইসব কাশ কাশফুলের বালিশ বানাবো। বালিশ বানাবো? হ্যাঁ, নিজস্ব একটা কাঁচামাল, হুম, নিজস্ব কাঁচামাল, হুগলিতে আলু হচ্ছে, তারপরে এই শরৎকালে কাশফুল হচ্ছে, একদম নিজস্ব কাঁচামাল দিয়ে আমরা নিজস্ব ইন্ডাস্ট্রি বানাবো, কোনো চাপ নেই, কোনো বাইরের কোনো ইন্ডাস্ট্রি ঢোকা যাবে না। হুম, এইসব হচ্ছে, যাই হোক, তো এইগুলো হচ্ছে কি ভারতবর্ষের এডুকেশন সিস্টেমের 3টে, মানে এই মেকলেমিডসের পরে 3টে অ্যাডামস রিপোর্ট আছে, যেটা ওই বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে শিক্ষা ব্যবস্থা কেমন আছে তার যে রিপোর্ট সংগ্রহ করার জন্য। ওকে, তাহলে অ্যাডামস রিপোর্ট আমরা কমপ্লিট করে দিলাম। এরপরে চলে আসলো আরো 20 বছর পর, আরো 20 বছর পর, মানে যেটা হলো 1853 সাল, এটাই হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে লাস্ট চার্টার অ্যাক্ট, শেষ স্যার ওই সংবিধান। হ্যালো, ওই 3টে রিপোর্ট কত সাল সাল হলো বললেন? আচ্ছা, আচ্ছা, ওই 3টে রিপোর্ট বলে দিই, ঠিক, এই 3টে রিপোর্ট গুলো কি কি তোমরা লিখছো আমি যেগুলো বলছি? স্পিডে লেখা যাচ্ছে না, যতটুকু পাচ্ছি লিখছি। ঠিক আছে, যতটুকু পারছো একটু লিখে নাও, আমি অ্যাকচুয়ালি মেন বিষয়গুলো তোমরা লেখো না, আমি তো বোঝাচ্ছি পুরোটাই। হুম, আচ্ছা, লেখালে আমি আস্তে আস্তে বলতাম, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ, আমি যেগুলো বলছি মেন মেন পয়েন্টগুলো তোমরা লিখতে থাকবে। তাহলে অ্যাডামসের 3টে রিপোর্ট প্রকাশিত হয়, সেই 3টে রিপোর্ট কি কি? প্রথমে 1835 সালে 1 জুলাই ফার্স্ট রিপোর্ট, দেখো অ্যাডামসের প্রথম রিপোর্ট 1835 সাল। ঠিক আছে স্যার, বলুন। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, নেক্সট দেখো অ্যাডামসের দ্বিতীয় রিপোর্ট 1835 সালে 23 ডিসেম্বর। আচ্ছা, ওইটা প্রথম জুলাই লিখে নাও, 1835 সালে 1 জুলাই প্রথম রিপোর্ট, 1835 সালে 1 জুলাই।
তারপরে লেখো দ্বিতীয় রিপোর্ট, অ্যাডামসের দ্বিতীয় রিপোর্ট 1835 সালে 23শে ডিসেম্বর। নেক্সট অ্যাডামসের থার্ড রিপোর্ট, তৃতীয় রিপোর্ট 1837 সালের 28শে এপ্রিল, থার্ড রিপোর্ট। মোস্ট ইম্পর্টেন্ট, এটা লিখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই তিনটে রিপোর্টের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 3 নম্বর রিপোর্টটা। এখানে বিহার এবং বাংলার যে শিক্ষা ব্যবস্থার এখানে প্রকৃত চিত্র এখানে তুলে ধরা হয়, এবং এর তিনটে রিপোর্টের উদ্দেশ্যটা তোমরা নিচে লিখে দাও, যে এই তিনটে রিপোর্টের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে লেখো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ওপর বিশ্লেষণ এবং রিপোর্ট প্রদান করা হলো এই তিনটে রিপোর্টের প্রধান উদ্দেশ্য। মানে হচ্ছে কোথায় কত স্কুল আছে, কোথায় কটা বাংলা মাধ্যমের স্কুল আছে, কোথায় কত হিন্দি মিডিয়ামের স্কুল আছে, কোথায় কত ফরাসি মাধ্যমের স্কুল আছে, কটা আরবি মাধ্যমের স্কুল আছে, কটা প্রাইমারি স্কুল আছে, কটা আপার প্রাইমারি স্কুল আছে, কটা মাধ্যমিক স্কুল আছে, কটা কলেজ আছে, যদিও তখন কলেজ তৈরি হয়নি। হ্যাঁ, তো এইগুলো রিপোর্টগুলো তারা প্রথমে সংগ্রহ করেছিল এই অ্যাডামসের রিপোর্টে। ঠিক আছে, ক্লিয়ার? আসছি নেক্সট বলি, চলো এরপরে আমরা আসবো 1854 সাল। এই 1854 সালটা ভারতবর্ষের ইতিহাসে, অর্থাৎ ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে একটা মানে ব্যাপক একটা মানে খুবই একটা ভালো একটা দিক আছে। এক মিনিট, আমি এটা দেব, মনে হচ্ছে অফ হয়ে যেতে পারে ল্যাপটপটা। না লক করো না, ঠিক আছে, চার্জে দিলাম, চার্জ কমে এসেছিল। না ঠিক আছে, চলো আচ্ছা এরপরে আসবো 1854 সাল। তোমরা একটু হেডিং করে নাও, আমি বলবো এবং এর মধ্যে মধ্যে তোমরা কিছু ইনফরমেশন পেলে অবশ্যই লিখবে। দেখো 1854 সাল যেটাকে বলে উডের ডিসপ্যাচ, ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে মাগনা কাটাও বলা যেতে পারে। কেন মাগনা কাটা, কেন হলো, কি হলো এই উডের ডিসপ্যাচে, আমরা পুরো বিষয়টা একটু ডিসকাস করে নেব। হ্যাঁ, কিছু ইনফরমেশন এখান থেকে আমরা পাবো যেগুলো পরীক্ষাতে আসে। দেখো 1853 সাল মানে 53 পরের বছর হচ্ছে 54 সাল। 1853 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে ঠিক করা হলো। তখন আমাদের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি না, লর্ড ডালহৌসি তো নাকি বেন্টিং না ইয়ে ক্যানিং এর আগে কে ছিল? ডালহৌসি তো, লর্ড ডালহৌসি, তাই তো? ঠিক বলছি তো? ডালিয়া, লর্ড ডালহৌসি, হ্যাঁ স্যার বলুন, লর্ড ডালহৌসি তো শুনতে পাচ্ছি। 53-তে। হ্যাঁ, হ্যাঁ সেটাই, আমি ল্যাবস অফ ডক্ট্রিন, হ্যাঁ হ্যাঁ ডক্ট্রিন অফ ল্যাবস। আচ্ছা দেখো সরি আমি আবার ঘুরিয়ে বললাম। হ্যাঁ হ্যাঁ 1853 সালে ওই কি বেশ বললাম, হ্যাঁ লর্ড বেন্টিং না, ওই লর্ড ডালহৌসি ছিল। ঠিক আছে, সেই সময় চার্টার অ্যাক্ট হয় যার নাম হচ্ছে লাস্ট চার্টার অ্যাক্ট। 1853 সালে লাস্ট চার্টার অ্যাক্ট। এই চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষের শিক্ষার জন্য একটা ব্যাপক অ্যামাউন্ট দেওয়া হয়, এবং 1854 সালে লর্ড ডালহৌসি আর কি নেতৃত্বে কি হয়, ভারতবর্ষে উডের ডিসপ্যাচ গঠন করা হয়। চার্লস উড দায়িত্ব দেওয়া হয় চার্লস উডকে, যে ভারতবর্ষের শিক্ষার জন্য একটা সংস্কার প্রয়োজন হয়। 20 বছর অন্তর অন্তর করা হয়, মানে বলেছিলাম তো, যেহেতু সেই 20 বছর অন্তর অন্তর করা হবে, সেইখানে লর্ড ডালহৌসি কি করলেন, ভারতবর্ষের যে ব্যাকগ্রাউন্ড ছিল, শিক্ষার জন্য যে ব্যাকগ্রাউন্ড ছিল, সেই ব্যাকগ্রাউন্ড গুলো ফেলিওর হয়। সেই ফেলিওর হওয়ার কারণে তিনি আবার নতুন ভাবে একটা রিপোর্ট করতে বলেন উডের ডিসপ্যাচ চার্লস উডকে, যে বললো ভাই ভারতবর্ষের শিক্ষার জন্য একটা কিছু করো। ঠিক আছে, তো চার্লস উডকে সভাপতি করে দেওয়া হয়, এবং চার্লস উড একটা ভারতবর্ষের শিক্ষার জন্য একটা দলিল পেশ করেন, মূল্যবান দলিল যেটাকে ভারতবর্ষের, এবং সেই দলিলে এমন সমস্ত কিছু প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে
হায়ার এডুকেশন সমস্ত বিষয় উল্লেখ ছিল এবং ভারতবর্ষের সমস্ত শিক্ষার ক্ষেত্রে সমস্ত দিক তারা উল্লেখ করেছিলেন এই করতে হবে ভারতবর্ষের মানুষের শিক্ষার জন্য। তো উডের ডিসপ্যাচ ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ একটা দলিল বলা যেতে পারে। এবং এখানে এই দলিলে অর্থাৎ উডের ডিসপ্যাচে ভারতবর্ষে যে প্রাইমারি, আপার প্রাইমারি এবং কলেজ এবং ইউনিভার্সিটি এডুকেশনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় এবং বলে দেওয়া হয় যে, এবং এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয় যে ভারতবর্ষে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, ইউনিভার্সিটি স্থাপন করতে হবে। এবং ইউনিভার্সিটি স্থাপন করার জন্য তখন যে তিনটে প্রেসিডেন্সি ছিল প্রধান, কলকাতা, বোম্বাই অ্যান্ড চেন্নাই, এই তিনটে প্রেসিডেন্সিতে ইউনিভার্সিটি গঠনের কথা বলা হয়। এবং এই চার্টার অ্যাক্টের মাধ্যমে কলকাতা ইউনিভার্সিটি, বোম্বে ইউনিভার্সিটি অ্যান্ড সেই সময় বোম্বে, এখন হচ্ছে মুম্বাই, বোম্বে ইউনিভার্সিটি অ্যান্ড হচ্ছে চেন্নাই ইউনিভার্সিটি স্থাপন করা হয় এই চার্টার অ্যাক্টের মাধ্যমে। এবং এই বিশ্ববিদ্যালয়গুলো কার অনুকরণে করা হয়? লন্ডন ইউনিভার্সিটির অনুকরণে এই বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করা হয়। ওকে। এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয় ছাড়াও কলেজ, কলেজ এবং অন্যান্য বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য চার্লস উডো আরো একটা প্রস্তাব দেয়, গ্র্যান্ড ইন এইডস। এই গ্র্যান্ড ইন এইডসটা কি? এই গ্র্যান্ড ইন এইডস মিন্স হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা কলেজ স্থাপন করতে পারে, তারা তারা বিদ্যালয় স্থাপন করতে পারবে এবং বিদ্যালয় স্থাপন করার জন্য সরকারের থেকে কিছু সাহায্য দেওয়া হবে। যেমন এখন বেসরকারি স্কুলগুলো, যে ভাই তোমরা স্কুল চালাও, তোমরা স্কুল তৈরি করো, আমরা পারমিশন দিচ্ছি, ঠিক আছে, তোমরা নিজেরাই নিজেদের মতো শিক্ষক নিয়োগ করো, তোমরা নিজেদের মতো বেতন দাও, তোমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাও প্রাইভেটাইজেশন। তো সেই সময় লর্ড চার্লস উডও বলে দিয়েছিল, গ্র্যান্ড উডস প্রবর্তন করেছিলেন। মানে কি? তবে সেখানে এই যে দলিলটা সেটাও কিন্তু ছিল সৎ এবং কি বলবো, একদম শর্ত সাপেক্ষ, এইগুলো করা যাবে না, ঠিক আছে। মানে বিভিন্ন দেশীয় যে সংস্থা, ঠিক আছে, সেই দেশীয় সংস্থাগুলো তারা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারবে, তবে সরকার থেকে সাহায্য পাবে, ঠিক আছে, 50% দিয়ে হবে। তুমি পরিচালনা করো, বিদ্যালয় পরিচালনা করো, তবে কিছু কিছু কন্ডিশন আমাদের মানতে হবে। প্রথমত কি, প্রত্যেকটা বিদ্যালয়ে ফিস বেশি নেওয়া যাবে না। তুমি তৈরি করছো বলে তুমি প্রচুর টাকা মাইনে নেবে, তা করা যাবে না। ফিস বেশি নেওয়া যাবে না। এবং শিক্ষা প্রতিষ্ঠান হবে ধর্মনিরপেক্ষ, এখানে কোনো ধর্মের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে না, ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এবং সরকারি, তোমরা যাতে সব ঠিকঠাক করছো কিনা সেগুলো দেখার জন্য, অর্থাৎ ঠিকঠাক টিচার আছে কিনা সেগুলো দেখার জন্য, এবং ধর্মনিরপেক্ষ সমস্ত কিছু পরিচালনা হচ্ছে কিনা বা বেশি ফিস দিচ্ছ কিনা সেই সমস্ত কিছু দেখার জন্য সরকারি ইনভেস্টিগেশন থাকবে, পরিদর্শক থাকবে। সেই সময় পরিদর্শক অর্থাৎ এই যে ইন্সপেক্টর, এই নিয়োগের কথাও এখানে বলে দেওয়া হয়, ইন্সপেকশন করা হবে। আর এখন আমাদের ইন্সপেকশন করার লোক নেই, পড়ে যাচ্ছে, দিনের পর দিন পড়ে যাচ্ছে। হ্যাঁ, স্কুল ইন্সপেক্টর নিয়োগের জন্য পড়াশোনা হচ্ছে, অথচ কোনো নিয়োগই হচ্ছে না, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো মানতে হবে, যদি মানো তাহলে তোমাদের আমি গ্র্যান্ড ইন এইডস দেওয়া হবে, বিভিন্ন প্রতিষ্ঠানকে বলে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এই পার্টটা একটু লিখে নাও যে উডের ডিসপ্যাচে তিনটে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়, ওই কলকাতা, বোম্বে অ্যান্ড চেন্নাই। ওকে। আরো একটা পয়েন্ট লেখো যে এই তিনটে বিশ্ববিদ্যালয় গঠিত হবে লন্ডন ইউনিভার্সিটির অনুকরণে বা আদর্শে, অর্থাৎ সেখানে যা আছে এখানে তাই হবে। স্যার এই প্রসঙ্গে একটা বলি যে কলকাতা মিশন বলে কলকাতা বিশ্ববিদ্যালয় মিশন বলে একটা না কমিশন, ওটা স্যাডলার কমিশন নাকি? হ্যাঁ, ওটা তো অনেক পরে, ওটা স্যাডলার কমিশন, ওটা 1917, ওটা পরে আসছে। স্যাডলার কমিশন ওটা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, ওটা আলাদা, এটা এটা ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে। আর স্যাডলার কমিশন 1917 সালে হয়, ওটা অনেক পরে, ঠিক আছে, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন নামে পরিচিত।
স্যার ইউনিভার্সিটি করতে বলা হয়েছিল, রেকমেন্ডেশন দিয়েছিল যে 3টা ইউনিভার্সিটি তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ, 3টে ইউনিভার্সিটি তৈরি হবে। আরো হ্যাঁ, একটা, হ্যাঁ আরেকটা, হ্যাঁ বলো ডালিয়া। বলছি মেন 3টে ওই শহরে 3টে ইউনিভার্সিটি তৈরি করার রেকমেন্ডেশন দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, 3টে ইউনিভার্সিটি 3টে শহরে তৈরি করার রেকমেন্ডেশন দিয়েছিল। আরেকটা বিষয় যে এই পার্টটা লিখে নেবে যে এই উডের দেশ পেয়েছে না 3টে মানে 5টা জায়গায় মানে ইয়ে উম, মানে কি বলবো ডিপার্টমেন্ট, শিক্ষা ডিপার্টমেন্ট গঠনের কথা বলা হয়, ঠিক আছে? এডুকেশন ডিপার্টমেন্ট গঠনের কথা বলা হয় 5টা প্রদেশে। এটা একটু লিখে নাও। দেখো এই অ্যাক্টের মাধ্যমে 5টা প্রদেশ ব্র্যাকেটের মধ্যে লেখো বাংলা, মুম্বাই, মাদ্রাজ। বাংলা, মুম্বাই, মাদ্রাজ, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব। পাঞ্জাবে শিক্ষা বিভাগ স্থাপনের কথা বলা হয়, শিক্ষা বিভাগ স্থাপনের কথা বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমি বলছি, লিখবে। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কত সালে? 1857 সালে। লিখে নাও, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1857 সালে 24শে জানুয়ারি। প্রথম কিন্তু কলকাতা, এই 3টে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে যে 3টে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনটা প্রথম তৈরি হয়। এই দেখো, এ বলছে ক্লাস হবে না, কি অবস্থা? আমি তো ক্লাসের লিঙ্ক দিচ্ছি, এরা জানে না। আচ্ছা, এবার লেখো দ্বিতীয় কোনটা তৈরি হয় বলো তো? লেখো দ্বিতীয় চেন্নাই মাদ্রাজ বিশ্ববিদ্যালয়। লেখো মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1857 সালে 5ই সেপ্টেম্বর। হয়েছে? নেক্সট লেখো 1800, তারপর মুম্বাই বিশ্ববিদ্যালয় 1857 সালে 14ই জানুয়ারি, এই জুলাই, 14ই জুলাই। 14ই জুলাই। স্যার 3টে সাল একবার পরপর বলে দেন খালি। 1857 সালে প্রথমে 24শে জানুয়ারি কলকাতা হুম বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ 1857 সালে 5ই সেপ্টেম্বর, হুম মুম্বাই 1857 সালে 14ই জুলাই। ঠিক আছে আচ্ছা, নেক্সট স্যার। লেখো। তাহলে স্যার মুম্বাই কি তাহলে দ্বিতীয় হয়ে গেল নাকি? না, তৃতীয়, মুম্বাই তৃতীয়, থার্ড। এই তো জুলাই হচ্ছে। প্রথমে এটা জুলাই। তো ও আচ্ছা এটা তো আচ্ছা, হ্যাঁ সেপ্টেম্বর, তাহলে জুলাই, হ্যাঁ সেপ্টেম্বর তৃতীয়। সেপ্টেম্বরে হচ্ছে না হ্যাঁ চেন্নাই? হ্যাঁ, দ্বিতীয় হবে, মুম্বাই দ্বিতীয়, মাদ্রাজ তৃতীয়। আচ্ছা, এবার আমি কিছু ইনফরমেশন লেখাই, যতটুকু বললাম
একটু ইনফরমেশন লেখা, ঠিক আছে? চলো লেখো, জিসিপিআই গঠিত হয় কত সালে? লেখা হয়ে গেছে 1800। লেখো, জিসিপিআই গঠিত হয় 1823 সালে 31শে জুলাই। তারপর লেখো, মেকলে মিনিটস গঠিত হয়, মেকলে মিনিটস গঠিত হয় 1835 সালে 7ই মার্চ। 1835 সালে 7ই মার্চ। নেক্সট লেখো, জিসিপিআই এর উদ্দেশ্য। জিসিপিআই এর উদ্দেশ্য লেখো, ভারতীয়দের জন্য উন্নত মানের শিক্ষা প্রবর্তন করা। ভারতীয়দের জন্য উন্নত মানের শিক্ষা প্রবর্তন করা এবং তাদের নৈতিক চরিত্রের উন্নতি সাধন, এবং তাদের নৈতিক চরিত্রের উন্নতি সাধন। নৈতিক চরিত্রের উন্নতি সাধনের জন্য গঠিত হয়। নেক্সট লেখো, মেকলে মিনিটস। মেকলে মিনিটস কি? মেকলে মিনিটস কি? দেখো, মেকলে মিনিটস এর প্রধান উদ্দেশ্য হলো ভারতবর্ষে প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের সমাধান করা। ভারতবর্ষে প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের সমাধান করা। দাঁড়িয়ে লেখো, 1813 সালে সনদ আইনের 43 নম্বর ধারাকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, অর্থাৎ কোন খাতে অর্থ বরাদ্দ করা হবে, তার সমাধানের জন্য 1935 সালে 2রা ফেব্রুয়ারি মেকলে মিনিটস তার বিখ্যাত মেকলে মিনিটস তার বিখ্যাত মন্তব্য প্রকাশ করেন। মন্তব্য প্রকাশ করেন। ঠিক আছে? নেক্সট লেখো, ডাউন ফিল্ট্রেশন থিওরি। ডাউন ফিল্ট্রেশন থিওরি লেখো, মেকলে তার তত্ত্বে মেকলে তার তত্ত্বে
মেকলে তার তত্ত্বে উচ্চ শ্রেণীর ব্যক্তিদের ইংরাজি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য চুঁয়ে পড়া নীতি ধারণা দেন। স্যার ওই ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য, তারপর থেকে তো অনেকক্ষণ অফ ছিল, মানে হ্যাঁ, কিছু বলেছেন কি? গড়ে তোলার জন্য এবং তার মাধ্যমে, এটা বলিনি না, এবং তার মাধ্যমে নিম্ন শ্রেণীর ব্যক্তিদের মধ্যে শিক্ষা ছড়িয়ে পড়ার নীতি হলো ইনফিল্ট্রেশন থিওরি। হয়েছে? নেক্সট, অ্যাডামসের 3টে রিপোর্ট লেখা হয়ে গেছে। এবার লেখো উডের ডেসপ্যাচ। আচ্ছা, উডের ডেসপ্যাচের শিক্ষা বিভাগ হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। গ্র্যান্ড ইন, আচ্ছা গ্র্যান্ড ইন এডটা কি এটা একটু লিখো। গ্র্যান্ড ইন এডস কি? স্যার এর বাংলাটা বলবেন স্যার, গ্র্যান্ড ইন এডস? এটার বাংলা ওই গ্র্যান্ড ইন এডস বলা হয়। এটার বাংলা নেই, ওটাকে বাংলায় লেখো গ্র্যান্ড ইন এডস, ইংলিশেও লেখো গ্র্যান্ড ইন এডস। দেখো, সমগ্র দেশব্যাপী শিক্ষা ব্যবস্থা কেবলমাত্র সরকার দ্বারা পরিচালনা করা অসম্ভব। কেবলমাত্র সরকার দ্বারা পরিচালনা করা অসম্ভব। তাই উডের ডেসপ্যাচে প্রথম ঘোষণা করা হয় যে কতগুলি নির্দিষ্ট শর্তের ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আর্থিক অনুমোদন দেওয়া হবে। এই অর্থ সাহায্যকে বলা হয় গ্র্যান্ড ইন এডস। শর্তগুলো একটু লিখে নাও। কন্ডিশন:
1 নম্বর, শিক্ষা ব্যবস্থা হবে ধর্ম নিরপেক্ষ। নাম্বার 2, শিক্ষার্থীদের থেকে অল্প বেতন নিতে হবে। নাম্বার 3, সরকারি পরিদর্শন ব্যবস্থা মেনে নিতে হবে। নেক্সট, এটা হয়ে গেছে। এরপরে লেখো, উডের ডেসপ্যাচকে মাগনা কাটা লেখো। ভারতবর্ষের ইতিহাসে মাগনা কাটা বলা হয়। উডের ডেসপ্যাচকে ভারতবর্ষের ইতিহাসে মাগনা কাটা বলা হয়। আচ্ছা, কেন মাগনা কাটা বলা হয় একটু বলে দিই। মাগনা কাটা এটা একটা মানে দলিল বলা হয়, মানে ইংল্যান্ডে জনসাধারণের যে অধিকার, এটাকে একটা মাগনা কাটা বলা হয়। মানে তাদের দাবি ছিল, বিভিন্ন ধরনের দাবি দেওয়া, সেই সরকারের সেটা মেনে নিয়েছিল, সেটা হচ্ছে মাগনা কাটা। মানে কি, ওই উডের ডেসপ্যাচকে মাগনা কাটা কেন বলা হয়? কারণ এই এই ডেসপ্যাচে শিক্ষার ক্ষেত্রে ব্যাপক একটা স্বাধীনতা, ব্যাপক অপরচুনিটি দেওয়া হয় ভারতীয় জনগণকে, যেটা সত্যি ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে মাগনা কাটাও বলা মানে নামে পরিচিত। কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠা হয়? এটা পরীক্ষায় এসেছিল। স্যার এবার বলুন একটু স্যার। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয় লেখো 1781 সালে। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয় 1781 সালে। স্যার যেটা এখন আলিয়া বিশ্ববিদ্যালয় নাকি? হ্যাঁ যেটা এখন আলিয়া বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলিয়া বিশ্ববিদ্যালয় পরবর্তীকালে নাম হয়। নেক্সট, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় 1784 সালে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় 1784 সালে। নেক্সট, শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা হয় 1800 সালে। কত স্যার? 1800 সালে। 1800 সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা হয় 1800 সালে। তারপর লেখো, প্রথম সনদ আইন বা প্রথম চার্টার অ্যাক্ট। প্রথম সনদ আইন বা প্রথম চার্টার অ্যাক্ট। আঠারোশো 13। ব্র্যাকেটের মধ্যে লিখে নাও, 1 লক্ষ শিক্ষা খাতে 1 লক্ষ টাকা বরাদ্দের কথা বলা হয়। নেক্সট, শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা হয় 1818 সালে। এগুলো ওয়ান লাইনার। শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা হয় 1818 সালে। শ্রীরামপুর মিশন 1800 আর এটা 1818। হ্যাঁ, কলেজ 1818। ঠিক।
নেক্সট দেখো জিসিপিআই গঠন হয় 1823 সালে। জিসিপিআই গঠিত হয় 1823 সালে 31 জুলাই। নেক্সট মেকলে মিনিটস গঠিত হয় 1835 সালে। 2রা ফেব্রুয়ারি। অ্যাডামসের রিপোর্ট গুলো লেখা হয়ে গেছে, সেইখানে আর লেখাচ্ছি না। অ্যাডামসের 3টে রিপোর্ট লেখা হয়ে গেছে যেহেতু, সেইখানে আর অ্যাডামসের রিপোর্ট লেখাচ্ছি না। নেক্সট দেখো সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় 1824 সালে। স্যার 1824। হ্যাঁ। নেক্সট ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ। স্যার কত সালে বললাম? 1800 সালে। তাহলে ওই আপনার শ্রীরামপুর কলেজ আর হ্যাঁ, ফোর্ট উইলিয়াম কলেজ সেম সালে। শ্রীরামপুর কলেজ 1818 বলেছি, শ্রীরামপুর মিশন 1800 সাল, আর হ্যাঁ, ফোর্ট উইলিয়াম শ্রীরামপুর মিশন আর ফোর্ট উইলিয়াম কলেজ একসাথে। সেম। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে তাহলে এই পর্যন্ত থাক। এই পর্যন্ত মোটামুটি প্রথম থেকে এই উডের ডেসপ্যাচ পর্যন্ত আজকে পড়ানো হলো। পরের টপিক হবে, মানে পরের যে এডুকেশন ক্লাসে হবে, এই হান্টার কমিশন থেকে শুরু হবে। হান্টার কমিশন থেকে একেবারে 1947 সাল পর্যন্ত সার্জেন্ট কমিশন আছে 44-এ, ওই পর্যন্ত করাবো যতটা হয়। ঠিক আছে, পরের ক্লাসে করলে এই স্বাধীনতার আগের যে দুটো পার্ট সেটা কমপ্লিট হয়ে যাবে। স্যার